প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ ইকবাল ভুঁইয়া, সহকারী অধ্যাপক অলিনা ওসমান কলেজ কিশোরগঞ্জ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের কোর্স ফিলোসফি অফ মাইন্ড, কোর্স নং 241711 পর্ব ফিলোসফি অফ মাইন্ড এর বাংলা প্রতিশব্দ আমরা মনোদর্শন। প্রিয় শিক্ষার্থীরা, এই মনোদর্শন শব্দটি যদিও একটি শব্দ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু এখানে দুটি প্রত্যয় আছে। একটি হলো মন আর একটি হলো দর্শন। মন এবং দর্শন বা ফিলোসফি। তোমরা জানো, ফিলোসফি বলতে আমরা বুঝি এই জগৎ এবং জীবনের মৌলিক সমস্যাগুলো নিয়ে ফিলোসফি আলোচনা করে। আর মন বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে আমাদের যে অভিজ্ঞতা, প্রাত্যহিক জীবনে আমরা যে অভিজ্ঞতা অর্জন করি, এই অভিজ্ঞতার যে আধার সেটাই হলো মন। কিন্তু এই মন শব্দটি বা মাইন্ড ফিলোসফির আলোচনার বিষয় প্রথমেই ছিল না। মানুষের চিন্তার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব তখনকার সময়ে জগৎ এবং জীবনের যে মৌলিক সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে, সেই সমস্যাগুলোর মধ্যে একটি সমস্যা ছিল সোল বা আত্মা। এই আত্মা শব্দটি বা সোল শব্দটি অনেকটা ধর্মীয়, এবং আত্মা বলতে সাধারণত আমরা একটি আধ্যাত্মিক বস্তু বা বিষয়কে বুঝে থাকি। মানুষের চিন্তার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে এই আত্মার ধারণা বা আত্মা নিয়ে প্রথম কথা বলেন সেই প্রাচীন ইহুদি ধর্মে। ইহুদি ধর্মে মনে করা হতো যে আত্মা হলো এমন একটি বিষয় যা মানুষকে জীবন্ত রাখে, যার অনুপস্থিতিতে মানুষ মারা যায় বা ধ্বংস হয়ে যায়। এবং তারা এই আত্মা বলতে হিব্রু প্রতিশব্দ হিসেবে গ্রিক ব্রিথ শব্দটি, ব্রিথ যেটাকে বলা হয় শ্বাস প্রশ্বাস, ব্রিথ শব্দটি ব্যবহার করেন। পরবর্তীতে আমরা প্রাচীন গ্রিকের সেই 2500 বছর পূর্বের যে গ্রিক চিন্তাধারা, সেই চিন্তাধারায় যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখি যে গ্রিক চিন্তাধারায় আত্মাকে একটি মৌলিক বিষয় হিসাবে চিন্তা করা হয়েছে, এবং দেহ এবং আত্মা এই দুটিকে আলাদা করা হয়েছে। আমরা দেখি প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো, উনি আত্মা এবং দেহ দুটিকে আলাদাভাবে অস্তিত্বশীল মনে করতেন, এবং প্লেটো মনে করতেন যে দেহ ছাড়াই আত্মা সক্রিয় আছে বা আত্মার উপস্থিতি থাকতে পারে।
তৎকালীন পিথাগোরীয় ফিলোসোফারদেরকে আমরা দেখি, ওনারাও জন্মান্তরবাদে বিশ্বাসী ছিলেন এবং ওনারা মনে করতেন একটি দেহ যখন বিনাশ হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় তখন আত্মা অন্য একটি দেহে প্রবেশ করে, অর্থাৎ আত্মার সক্রিয় অস্তিত্বে তারা বিশ্বাসী ছিল। পরবর্তীতে আমরা গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটলকে দেখি। অ্যারিস্টটল আত্মার প্রতিশুদ্ধ যে গ্রিক শব্দ সাইকি শব্দটি ব্যবহার করেছেন। সাইকি, এই সাইকি শব্দটির পরবর্তীতে বাংলায় অনেকে অনুবাদ করেছেন আত্মা হিসাবে, এবং এই আত্মা অ্যারিস্টটল মনে করতেন দেহ এবং আত্মা একসাথে থাকে এবং দেহের বিনাশের সাথে সাথে আত্মা ধ্বংস হয়ে যায়। এবং অ্যারিস্টটল মাইন্ড বা মানসিক ঘটনাসমূহের কথা বলেছেন। আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটায়ার্ড প্রফেসর জনাব রাশিদা আক্তার খানম তার মনোদর্শন বইয়ে বলেছেন যে সাইকি শব্দটি দ্বারা যদিও আমাদের দেশে আত্মা হিসাবে অনুবাদ করা হয়েছে, কিন্তু অ্যারিস্টটল এই সাইকি শব্দটির দ্বারা আসলে মনকে বুঝিয়েছেন, মাইন্ড। এবং অ্যারিস্টটল মনে করতেন যে মন আলাদাভাবেই অস্তিত্বশীল, মন দেহের উপর নির্ভরশীল নয়। যাই হোক, এই তাহলে মনোদর্শন বলতে আমরা কি বুঝব? মনোদর্শন হচ্ছে মন সম্বন্ধে ব্যাপক এবং সুসম্বন্ধ জ্ঞানের অনুসন্ধান। তাহলে মনোদর্শন বা ফিলোসফি অফ মাইন্ড মনে করে যে মন হলো একটি কেন্দ্রীয় সমস্যা এবং কি দেহ এবং মন, দেহ মনের মধ্যে মন একটি কেন্দ্রীয় বিষয় মনোদর্শনের আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীকালে অর্থাৎ আধুনিক যুগে সপ্তদশ শতকের ফরাসি দার্শনিক রেনে ডেকার্ট, নাম তোমরা শুনেছ, আমরা আধুনিক যুগে পড়েছি রেনে ডেকার্ট। উনি মাইন্ড, মনের পরিবর্তে অর্থাৎ আত্মার পরিবর্তে মাইন্ড শব্দটি ব্যবহার করেন এবং উনি দেহ এবং মন, দেহ একটা হলো বডি, একটা হলো মাইন্ড, বডি এবং মাইন্ড দুটির অস্তিত্বই স্বীকার করেন। ডেকার্ট মনে করতেন যে দেহ, যার ধর্ম হলো বিস্তার, অর্থাৎ দেহের বিস্তার আছে, সে স্থান দখল করে, আর মন যার কোনো বিস্তার নেই, যা স্থান দখল করে না, এবং মনের ধর্ম হলো চিন্তন বা চিন্তা করা। এবং তিনি মনে করতেন যে দেহ এবং মন বা বডি এবং মাইন্ড দুইটা পরস্পর বিরোধী সত্তা। এখন প্রশ্ন হলো যে দুটি পরস্পর বিরোধী সত্তার মধ্যে কিভাবে সম্পর্ক স্থাপিত হয়? আমরা জানি যদি দেহ অসুস্থ হয় তাহলে মন অসুস্থ হয়ে যায়, যদি মন অসুস্থ হয় তাহলে দেহ অসুস্থ হয়ে যায়। অর্থাৎ এরা একে অপরকে কিভাবে প্রভাবিত করে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডেকার্ট বলেন যে যদিও মাইন্ড বডি দুটি সম্পূর্ণ বিপরীত সত্তা, বিপরীত বিষয়, তবু তাদের মধ্যে একটি কার্যকর সম্পর্ক স্থাপিত হয়, যে সম্পর্কের কারণ হলো উনি নাম দিয়েছেন এর পিনিয়াল গ্ল্যান্ড।
পিলিয়ান গ্ল্যান্ড, যার অবস্থান হলো মস্তিষ্কে। তাহলে ডেকার্ট বডি মাইন্ড প্রবলেম অর্থাৎ মন এবং দেহের সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে উনি বলেছেন দেহ এবং মন দুটি সম্পূর্ণ বিপরীত সত্তা। দেহের বিস্তার আছে, সে স্থান দখল করে, সে সময় অবস্থান করে, কিন্তু মন তার কোনো বিস্তার নেই, তার কোনো আকৃতি নেই, সে স্থান দখল করে না, এবং তার ধর্ম হলো চিন্তন বা চিন্তা করা। তাহলে এই দুটি বিপরীত সত্তার মধ্যে কিভাবে সম্পর্কিত স্থাপিত হয়, এর উত্তরে উনি বলেছেন এই সম্পর্ক স্থাপন করে মস্তিষ্কের মধ্যে একটি গ্ল্যান্ড আছে, যার নাম দিয়েছেন উনি পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ডের মাধ্যমে দেহ এবং মনের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। এবং এই কারণে যেহেতু ডেকার্ট বডি এবং মাইন্ড দুইটাকেই স্বীকার করেছেন, এই জন্য ডেকার্টকে আমরা বলে থাকি দ্বৈতবাদী। দেহ মন অর্থাৎ মাইন্ড বডি প্রবলেম আলোচনায় ডেকার্ট যে তত্ত্বটি দেন সেই তত্ত্বটি হলো দ্বৈতবাদী, এবং এই তত্ত্বটির নাম হলো পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, ইন্টারঅ্যাকশনিজম বা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। অর্থাৎ মাইন্ড যখন ক্রিয়া করে তখন এর প্রতিক্রিয়া দেহের উপর পড়ে, আবার দেহ যখন ক্রিয়া করে তখন এর প্রতিক্রিয়া মাইন্ডের উপর বা মনের উপর পড়ে। এই ডেকার্টের দেহ মন সম্পর্কিত যে তত্ত্ব ইন্টারঅ্যাকশনিজম বা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, এটি ওই আধুনিক যুগে বা ওই সময়কার ফিলোসোফারদের মধ্যে, চিন্তাবিদদের মধ্যে এত বেশি সাড়া ফেলেছিল যে তখন মাইন্ড বডি প্রবলেম নিয়ে যারা কথা বলেছেন তারা হয় ডেকার্টের পক্ষে বলেছেন, না হয় বিপক্ষে বলেছেন, অর্থাৎ তৃতীয় কোনো মত আর আসতে পারেনি। এবং তারই প্রেক্ষিতে ডেকার্টের এই দ্বৈতবাদকে সমর্থন করে আমরা দেখি পরবর্তীতে সমান্তরালবাদ, সাইকোপ্যারালিজম, স্পিনোজার, বেনেডিক্ট স্পিনোজা দেহমন সম্পর্কে যে মতবাদ প্রদান করেছেন যেটাকে বলা হয় সমান্তরালবাদ, এবং লাইবনিজ যে মতবাদ প্রদান করেছেন সেটা হলো পূর্ব প্রতিষ্ঠিত সঙ্গতিবাদ। ক্রিয়া প্রতিক্রিয়াবাদের কথা বলতে গিয়ে আমরা বলছি যে দেহ এবং মন একে অপরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে, অর্থাৎ দেহের উপর যখন কোনো প্রভাব পড়ে বা কোনো ক্রিয়া হয় তখন এর প্রভাব মনের উপর পড়ে। আমরা একটি চিত্রের মাধ্যমে এরকমভাবে দেখাতে পারি। ধরো এটা যদি আমরা বডি আর এটা যদি মাইন্ড মনে করি ধরি, তাহলে মাইন্ড বডি এভাবে ওরা একের উপর অপরে ক্রিয়া প্রতিক্রিয়া করে। এটা হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। অর্থাৎ বডি এবং মাইন্ড একের উপর অন্যে প্রভাবিত করে। এবং সমান্তরালবাদ বলতে আমরা বুঝি যে সমান্তরাল এর একটি ভালো উদাহরণ হলো রেল লাইন। দুটি লাইন এক সমান এবং সমান্তরালভাবে চলে, যার উপর দিয়ে একটি ট্রেন বা একটি রেল চলে যায়, কোনো সমস্যা হয় নাই। এমনিভাবে স্পিনোজা বলছেন যে দেহ এবং মন দুটি সম্পূর্ণ বিপরীত সত্তা, কিন্তু এরা সমান্তরালভাবে চলে, যার ফলে এদের মধ্যে কোনো বিরোধ কখনো হয় না এবং এরা পরস্পরের প্রতি তাহলে এই সমান্তরালবাদ বলতে আমরা দেখাতে পারি এরকম হলো সমান্তরালবাদ, সমানভাবে দেহ এবং মন সমানভাবে
চলছে, যার ফলে তাদের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয় না। দুইটি বিপরীতধর্মী সত্তা সমান্তরালভাবে চলছে। দুটি রেল লাইন যেমন একটি ট্রেনকে তার গন্তব্যে নিয়ে যায়, তেমনি দেহ এবং মন সমান্তরালভাবে গন্তব্যে পৌঁছে যায়। এরপরে আমরা দেখব পূর্ব প্রতিষ্ঠিত সংগতিবাদ, প্রি এস্টাবলিশমেন্ট হারমোনি। এটা লাইবনিজ এই পূর্ব প্রতিষ্ঠিত সংগতিবাদের কথা বলতে উনি বলেছেন যে মানুষের দেহ এবং মনকে সৃষ্টিকর্তা অর্থাৎ ঈশ্বর এমনভাবে সৃষ্টি করেছেন যে তাদের মধ্যে কোনো সম্পর্ক না থাকলেও কিন্তু তারা একই কাজ করে যাবে, একই উদ্দেশ্য সাধন করে যাবে। যেমন আমরা যদি দুইটা ঘড়ি, এমন একজন নির্মাতা দুইটা ঘড়ি তৈরি করলেন, দুইটা ঘড়ির মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক নেই, কিন্তু দুটা ঘড়ি একই সময় দিচ্ছে। উনি দেন একটা ঘড়ি, এটা একটা ঘড়ি। এই দেহ মন বলছেন যে ঈশ্বর কর্তৃক পূর্ব নির্ধারিতভাবে দেহ এবং মনকে এমনভাবে তৈরি করা হয়েছে যে তাদের মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক নেই, কিন্তু তারা একই উদ্দেশ্যে কাজ করছে, একই উদ্দেশ্য তারা সাধন করছে। যেমনভাবে একজন এক্সপার্ট ঘড়ি নির্মাতা এমন দুটি ঘড়ি নির্মাণ করলেন যে ঘড়িগুলা মধ্যে পারস্পরিক কোনো সম্পর্ক নেই, কিন্তু ঘড়িগুলা একই সময় দিয়ে যাচ্ছে। তাহলে আমরা এতক্ষণ মাইন্ড বডি প্রবলেমের যে তিনটা মতবাদের কথা বললাম। একটি হলো ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, আরেকটি হলো স্পিনোজার সাইকোপ্যারালিজম বা সমান্তরালবাদ, আরেকটি হলো পূর্ব প্রতিষ্ঠিত সংগতিবাদ লাইবনিজের। বিশেষ করে এই দুটি মতবাদ ওই ডেকার্টেরই সমর্থন করে ওনারাই তাদের এই মতবাদগুলো দেন। মূলত দ্বৈতবাদী যে মূল তত্ত্ব ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, এবং এটি তৎকালীন সময়ে চিন্তার জগতে অর্থাৎ আধুনিক ফিলোসোফারদের মধ্যে একটি বিশাল আলোড়ন সৃষ্টি করে এবং জনপ্রিয়তা লাভ করে। এখন আমরা দেখব যে এই যে বিংশ শতাব্দী, এই বিংশ শতাব্দীর 40-এর দশক থেকে গিলবার্ট রাইল, অক্সফোর্ড ফিলোসোফার, বিশ্লেষণী দার্শনিক, উনি দেখাবার চেষ্টা করলেন যে দেহ এবং মন এই যে দুটি সম্পূর্ণ বিপরীত সত্তার কথা ডেকার্ট বলেছেন, এটা আসলে এক ধরনের ক্যাটেগরিক্যাল মিস্টেক। ক্যাটেগরিক্যাল মিস্টেক কি? ক্যাটেগরিক্যাল মিস্টেক হলো একটি বিষয় যে শ্রেণীর অন্তর্ভুক্ত না সেটিকে সেই শ্রেণীর অন্তর্ভুক্ত করে ফেলা। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে মন, দেহ এবং মন, বিশেষ করে মন, যে মানসিক ঘটনাসমূহকে ডেকার্ট যেভাবে দেখাতে চাচ্ছেন, মনের যে কার্যাবলী যে মানসিকভাবে ঘটনাগুলো ঘটে যেভাবে দেখাতে চাচ্ছেন, এটা আসলে সেই রকম না। এই জন্যই এখানে ক্যাটেগরিক্যাল মিস্টেক ঘটেছে। আমরা গিলবার্ট রাইলের দ্য কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থে উনি ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অর্থাৎ দ্বৈতবাদের সমালোচনা করেন এবং উনি বলেন যে আসলে দ্বৈতবাদীরা যে ভুলটা করেছেন, যে মানসিক গঠনসমূহকে তারা মৌলিক বিষয় হিসাবে নিয়ে তারা এই ভুলটা করেছেন। আসলে মানসিক ঘটনাসমূহ আলাদা কিছু না,
এগুলো হলো দেহেরই একটি ফাংশন। অর্থাৎ রাইল বলতে চাচ্ছেন যে মানুষের দেহটাই হলো মূল, মন বলতে আসলে কিছু নেই। মন বলতে আমরা যেটাকে বুঝি, রাইল দার্শনিকদের সমালোচনা করে বলছেন যে মনের যে ধারণা এটা সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে, কিন্তু ফিলোসোফারদের মধ্যে এই মনের ধারণাটি থাকতে পারে না। এবং মন নিয়ে ফিলোসোফাররা, বিশেষ করে ডেকার্ট যেভাবে কথা বলেছেন এটা খুব দুঃখজনক। এবং উনি বলছেন যে কার্তেজীয় ফিলোসোফাররা আসলে এরা মন নিয়ে যে কথা বলেছেন এটা হলো এক ধরনের গোস্ট অব দ্য মেশিন, বা মেশিনের মধ্যে ভূত দর্শন, এরকম যে মেশিনের মধ্যে ভূত আছে এরকম বিশ্বাস করার কথা উনি বলেছেন এর ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমালোচনা করতে গিয়ে। এবং উনি বলেন যে গিলবার্ট রাইল তার দি কনসেপ্ট অফ মাইন্ড, যেটা 1949 সালে প্রকাশিত হয়, এবং গিলবার্ট রাইল একজন বিশ্লেষণী দার্শনিক ছিলেন, অক্সফোর্ড ফিলোসোফার। উনি বিখ্যাত মাইন্ড সাময়িকীর সম্পাদক ছিলেন। যাই হোক, উনি এই সমালোচনা করতে উনি যে মতটি প্রদান করেন যেটাকে আমরা বলি একত্ববাদ, অর্থাৎ ডেকার্ট যেখানে দেহ এবং মন দুটিকেই মৌলিক হিসাবে নিয়েছেন, দুটিকে সত্তা হিসাবে মৌলিক সত্তা হিসাবে গ্রহণ করেছেন, সেখানে রাইল শুধুমাত্র দেহকে মৌলিক সত্তা হিসাবে নিয়েছেন, মনকে উনি মৌলিক সত্তা হিসাবে নেননি। এবং উনি বলেন আসলে মন বলতে কিছু নেই। মন বলতে আমরা সাধারণত যা বুঝি তা হলো মানুষের আচরণ, বা আচরণের যে প্রবণতা, সেই প্রবণতাটাই হলো আসলে আমরা মন বলতে যে ক্যাটেগরিক্যাল মিস্টেকটা করি সেটাই। ডেকার্ট যে মিস্টেকটা করেছেন রাইলের মতে আসলে মন বলতে কিছু নেই, এবং মন নিয়ে আলোচনা করাটাও এক ধরনের অর্থহীন আলোচনা। যেহেতু মনকে আমরা শরীরের আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যদি আমরা বিভক্ত করি, বা একজন শল্য চিকিৎসক যদি অপারেশনের মাধ্যমে আমাদের পুরো অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা করেন, তাহলে মন নামক কোনো অঙ্গ আমরা আমাদের শরীরে পাই না, বা উনি ওই চিকিৎসক দেখাতে ব্যর্থ হবেন। এই জন্য রাইল বলছেন যে আসলে মন বলতে কিছু নেই। মন বলতে মূলত যেটা আমরা বুঝি সেটা হলো আচরণ, মানুষের আচরণকে বিশ্লেষণ করাই হলো ফিলোসফি অফ মাইন্ডের কাজ। যাই হোক, এই আচরণবাদের কথা প্রথম আলোচনা করেন আমেরিকান ফিলোসোফার ওয়াটসন, এবং ওনারা বলেন যে আচরণেই সব কিছুর মূল, মানুষের আচরণ দেখেই আমরা তার উদ্দেশ্য বুঝতে পারি। যাই হোক, এই ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা দ্বৈতবাদের বিরোধিতা করে বিংশ শতাব্দীর 40-এর দশকে যে মতটির আবির্ভাব ঘটে সেটিকে আমরা বলবো একত্ববাদ বা রাইলের আচরণবাদ। এই রাইলের আচরণবাদী ডেকার্ট এবং রাইলকে যদি আমরা আরেকটি কথা বলে নেই যে ডেকার্ট তার এই যে দ্বৈতবাদী তত্ত্বটি আলোচনা করেন তার 3টি গ্রন্থে, মেডিটেশনস, দ্য প্রিন্সিপালস অফ ফিলোসফি, দ্য প্যাশনস অফ সোল, এবং রাইল তার মতবাদটি আলোচনা করেন দি কনসেপ্ট অফ মাইন্ড নামক গ্রন্থে। এখানে আমরা দেখি ডেকার্ট একজন দ্বৈতবাদী, রাইল একত্ববাদী। ডেকার্ট দেহ মন উভয়কে স্বীকার করে, রাইল শুধু দেহকে স্বীকার করে। এবং ডেকার্ট একটা মনে করতেন মনের যে ধারণা লাভ করে, প্রিয় শিক্ষার্থীরা তোমরা আধুনিক দর্শনে পড়েছ, ডেকার্টের আধুনিক দর্শনের জনক ডেকার্ট, এবং তার ফিলোসফি পড়তে গিয়ে আমরা একটি কথা খুব ভালোভাবেই পড়েছি যে আই থিঙ্ক দেয়ার ফর আই এম। ডেকার্টের একটি বিখ্যাত উক্তি, আই থিঙ্ক দেয়ার ফর আই এম। এবং এই কথা বলতে গিয়ে উনি বলেছেন যে মনের যে ধারণা, মন যে ধারণা লাভ করে এটা হলো সুস্পষ্ট এবং প্রাঞ্জল, হ্যাঁ, এবং এর চেয়ে সত্য
আর কিছু নেই, এবং এতে কি উনি সিদ্ধান্ত নিলেন যে আই থিঙ্ক দেয়ার ফর আই এম। কিন্তু রাইল বলেন যে মনের ধারণা অর্থহীন। ডেকার্ট যেখানে বলছেন মনের ধারণা সবচেয়ে সুস্পষ্ট, সবচেয়ে সত্য, এর চেয়ে প্রাঞ্জল আর কিছু নেই, সেখানে রাইল বলতেছেন যে মনের ধারণাটা হলো অর্থহীন। এবং ডেকার্ট একজন আধুনিক দার্শনিক, আধুনিক দর্শনের জনক বলি আমরা তাকে, আর রাইল একজন সমকালীন বিশ্লেষণী দার্শনিক। যাই হোক, রাইলের এই মতবাদ বর্তমানে খুব জনপ্রিয়। তারপরেও রাইলের মতবাদেরও কিছু সমালোচনা আছে, কিছু সীমাবদ্ধতা আছে। আমি রাইলের একটি সীমাবদ্ধতার কথা বলে আজকের ক্লাসটা আমরা শেষ করব। রাইলের আচরণবাদের সীমাবদ্ধতার কথা বলতে গিয়ে আমরা যে জিনিসটা বলতে পারি এটি হলো যে একজন মানুষকে যখন পর্যবেক্ষণ করা হয়, তো তার আচরণকে যখন পর্যবেক্ষণ করা হয়, তখন মানুষ কিন্তু উদ্দেশ্যমূলকভাবে অনেক সময় আচরণ করে। এই উদ্দেশ্যমূলকভাবে আচরণ করার কারণে তার আমরা যেটা জানতে চাচ্ছি, তার আচরণ থেকে আমরা যে উদ্দেশ্য সফল হতে যাচ্ছি সেটা আমরা অনেক সময় পাই না, সে আমাদেরকে ফাঁকি দিতে পারে। এবং আরেকটি সমালোচনা এরকম, যেটাকে বলা হয় আদার মাইন্ড প্রবলেম, অর্থাৎ অন্য মনের সমস্যা। অর্থাৎ সমালোচকরা বলছেন যে রাইলের আচরণবাদ অনুযায়ী আমরা হয়তো অন্য একজনের আচরণ দেখে তার মনের অবস্থাটা বুঝতে পারবো, কিন্তু ব্যক্তি তার নিজের অবস্থাটা কিভাবে বুঝবে? ব্যক্তি তো তার নিজের আচরণ নিজে প্রত্যক্ষ করতে পারে না, তাহলে সেইটা কি করে বুঝবে? যাই হোক, এটি তার একটি সমালোচনা। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের কোর্স ফিলোসফি অফ মাইন্ড নিয়ে আমরা টপিক দ্য মাইন্ড বডি প্রবলেম নিয়ে আলোচনা করেছি। এখানে আমরা দেখাতে চেষ্টা করেছি যে মাইন্ড বডি প্রবলেম নিয়ে আধুনিক দর্শনে যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ডেকার্ট আলোচনা করেছিলেন, এবং ডেকার্টের ওই এক জনপ্রিয় যে মতবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, এটা সমকালীন যুগের বিশ্লেষণী দার্শনিক রাইল এসে প্রটেস্ট করেন, এবং রাইল যে মতবাদ দেন সেই মতবাদটা হলো আচরণবাদী মতবাদ বা একত্ববাদ। অর্থাৎ ডেকার্ট যেখানে দেহ মন উভয়কে স্বীকার করেছেন, রাইল শুধু একমাত্র দেহকে স্বীকার করেছেন। যাই হোক, আজকের মতো ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।